গুড মর্নিং। আজকে আমাদের রোমের লাস্ট দিন। আমাদের আজকে বিশাল প্ল্যান, তাই তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট শেষ করে চারপাশটা একটু ঘুরে বেরিয়ে পড়ব। আজকে আমরা যাচ্ছি ফ্লোরেন্সে, আর ফ্লোরেন্স যাওয়ার পথে আমরা দেখে নেব সান্টা মারিলেনা বিচ আর পিসা, লিনিং টাওয়ার অফ পিসা। এই দুটো আমরা কভার করে চলে যাব ফ্লোরেন্সে। গতকাল আমরা ঘুরতে গিয়েছিলাম পোপের বাড়ি, সেই ভাটিকান সিটি থেকে ফেরার পথে আমরা দেখলাম আমাদের মার্কিউরি হোটেলের সামনে সারা রাস্তা জুড়ে রয়েছে কমলা লেবুর গাছ, আর সেখানে ঝুলে আছে সব পাকা পাকা কমলা লেবু। তো আমরা ঠিক করেছিলাম আজকে আমরা রোম থেকে বেরোনোর আগে সেই রাস্তা দিয়ে একটু হেঁটে যাব আর দেখে নেব এখানকার কমলা লেবু। ইন্ডিয়ার চারপাশে যেমন পেয়ারার গাছ থাকে, আমের গাছ থাকে, সেমনি এইখানে রাস্তার চারিপাশে কমলা লেবু, থোকো থোকোভাবে কমলা লেবু ঝুলে আছে, আর নিচেও অনেক কমলা লেবু পড়ে আছে, কিন্তু কেউ দেখছি না সেই কমলা লেবু তুলছে। বুঝতে পারছি না এই কমলা লেবুটা কি সাজানোর কমলা লেবু না খাওয়ার কমলা লেবু। তাই আমরাও আর কমলা লেবু না তুলে এর চারিপাশে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে আমরা রোম থেকে পাড়ি দিলাম ফ্লোরেন্সের উদ্দেশ্যে। রোম থেকে এখন বেরোনোর পালা, কিন্তু আমাদের ইন্ডিয়ার বেশ বড় বড় শহরে যেমন জ্যাম হয়, রোমেও তার ব্যতিক্রম হয়নি। এখানেও বেশ জ্যামের মুখে পড়তে হয়েছে আমাদের। আর রাস্তাটা দেখলে কোনো অংশেই ইন্ডিয়ার থেকে কম কিছু মনে হচ্ছে না। আমরা এখন সান্টা মারিলেনার উদ্দেশ্যে যাচ্ছি। এইটা মেডিটেরিয়ান সির পাশে একটা সুন্দর মিষ্টি ইটালির সি বিচ। এটা এখানকার লোকদের কাছে খুবই জনপ্রিয় একটা জায়গা। আর আমাদের অ্যাজ সাচ কোনো সি বিচে যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু আমরা গুগল ম্যাপে ফ্লোরেন্স যাওয়ার পথে দেখলাম এই বিচটা আমাদের রাস্তাতেই পড়বে। খুব বেশি হলে 15 কিলোমিটার একটু ভেতরের দিকে গেলেই এই সি বিচের আমরা দেখা পাবো। তাই আর সময় নষ্ট না করে আমরা সান্টা মারিলেনার এক্সিটটা নিয়ে ফেললাম। একদম সুন্দর ছবির মতো সাজানো এই রাস্তা। পরে গুগল পড়ে জানলাম রোমে যারা সামার সিজনে ভিজিট করতে আসে তারা এই সান্টা মারিলেনা বিচ অবশ্যই ভিজিট করে তাদের সামার ভিজিটে। চারিদিকে প্রচুর হোটেল। আমরা এখন যে বিচের সামনে দাঁড়িয়ে আছি সেটা সান্টা মারিলেনা বিচ। এইটা ভীষণই একটা জনপ্রিয় বিচ ইটালির, আর এখানে আমাদের ইন্ডিয়ার অনেক সিনেমার শুটিংও হয়েছে। ওই জায়গাটা দেখলে খুব চেনা চেনা লাগবে, অনেকেই হয়তো ওই জায়গাটার সাথে পরিচিত, যেখানে ঝাউ গাছগুলো আছে। ওখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। আর আমার বাঁ দিকে যে বিপুল জনরাশি, সেটা হচ্ছে আমাদের সেই মেডিটেরিয়ান সি। অনেকগুলো দেশকে ঘিরে রেখেছে এই মেডিটেরিয়ান সি। গ্রিস, ইটালি, স্পেন, ফ্রান্সের বেশ কিছুটা অংশ এই মেডিটেরিয়ান সিকে কভার করে রেখেছে। আজকের রোদটা বেশ গায়ে পড়তে অতটা ঠান্ডাও লাগছে না, বেশ মনোরম লাগছে।
আমরা ভাবছি একটু নিচে যাই। আমার এমনিতে মন্দারমণির বিচ খুব ফেভারিট। ইটালিতে এসেও যে আমি একটা বিচে আসবো এটা কখনো ভাবিনি, এটা আমাদের আইটিনারিতে একেবারেই ছিল না। রাস্তার মাঝে পড়তে আমরা ভাবলাম চলো একবার ঘুরেই আসি। জলটা কিন্তু প্রচন্ড নীল লাগছে, জানি না ক্যামেরাতে কি ধরা পড়ছে, কিন্তু চোখে প্রচন্ড নীল লাগছে। এখানকার বার্লিগুলো সেই অর্থে খুব পরিষ্কার নয়, বেশ রাফ, আর একটা কেমন যেন কালো কালো একটা ব্যাপার আছে। এই মধ্যে মধ্যে এই রক্সগুলো রাখা হয়েছে যাতে এখানে ঢেউটা বেশি জোরে এসে না আছাড় খায়। এত দূর যখন এসছি ভাবছি একবার মেডিটেরিয়ান সিকে ছুঁয়েই দেখি। বেশি ছোঁয়ার সাহস হলো না, যদি ভিজে যাই তাহলে খুব মুশকিলে পড়বো। শীতকালের ব্যাপার তো, শুকোবে না। কিন্তু যাই বলো, দেখতে সুন্দর হলেও মন্দারমণির বিচ আমার সবচেয়ে ফেভারিট। এইখানেও অনেক থাকার জায়গা রয়েছে। এখানে অনেক থাকার জায়গা রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে মন্দারমণির মতো অত সস্তায় হবে না, বেশ এক্সপেন্সিভ। যদিও আমরা কোনো হোটেলে গিয়ে জিজ্ঞেস করিনি এখানে রেট কত, কিন্তু অনলাইনে দেখলে জানতে পারা যাবে কত রেট। সামহাও এখানে এসে হঠাৎ কে জানে কেন পন্ডিচেরির কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে যেন পন্ডিচেরির বিচটা কাইন্ড অফ এরকম দেখতে অনেকটা। আর এখানের আর্কিটেকচার দেখে, ঢং ঢং দেখে আমার কে জানে কেন কিছুটা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সড কালচার মনে হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটায় এসে আমার আরেকটা জায়গার কথাও খুব মনে পড়ছে আজকে, সেটা হচ্ছে উইলমিংটন বিচ, নর্থ ক্যারোলাইনাতে। সেখানে এরকম মানে সমুদ্রের উপর দিয়ে একটা পেভমেন্টের মতো চলে গেছে, দিয়ে মধ্যেখানে একটা রেস্টুরেন্ট ছিল। ওখানে বসে আমরা বেশ ভালো ক্যাটফিশ খেয়েছিলাম, কিছু লেমনেড খেয়েছিলাম। আমার এখন তার কথা খুব মনে পড়ছে। এই রেস্টুরেন্টটা যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেগার ফ্রেদো জেনেতি বলে এই রেস্টুরেন্টটা, এখানে মাছ খাওয়ার কোনো অবকাশ নেই, কারণ এরা মাছ বিক্রি করে না। আজকে আমার মনটা খুব মাছ মাছ করছিল, মনে হচ্ছে এখানে একটা মাছ ভাজা বা মাছের কোনো একটা প্লেটার পেলে খুব ভালো লাগতো। সান্টা মারিলেনা বিচ শীতকালে এর এক অন্য রূপ, কিন্তু গরমকালে আমরা কিছু ভিডিওতে দেখলাম মানে লোকে লোকে ভর্তি। আর এইটা হচ্ছে একটা বেদিং বিচ, আর এর সাথে অ্যাসোসিয়েটেড আছে অনেক চেঞ্জিং রুম।
সেই জন্য এই জায়গাটা ইটালির লোকদের কাছে খুবই এক প্রসিদ্ধ জনপ্রিয় একটা বেদিং সি বিচ। আমরা এই সান্টা মারিলেনা বিচ বেশ কিছুক্ষণ উপভোগ করলাম। এই সমুদ্রের পাশে বসে আমরা কফি খেলাম ফাঁকায় ফাঁকায়, কেননা পর্যটক একেবারেই নেই শীতকাল বলে। বেশ কিছু ফটো তুললাম, তারপর আমরা এই সুন্দর মেমোরিজ নিয়ে চললাম পিসার উদ্দেশ্যে, লিনিং টাওয়ার অফ পিসা। সেটা আমাদের আইটিনারিতে প্রথম দিন থেকেই ছিল। আর গ্যালিলিওর জায়গা না গেলে নিজের মনটা কেমন লাগবে, তাই পিসাকে আর বাদ দেওয়া গেল না। এখানে আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, তাই আমাদের সময়টাও হাতে বেশ কম। আর এখন শীতকাল বলে খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, তাই যা করতে হবে 4টের মধ্যেই আমাদের পিসা ঘুরে তারপর ফ্লোরেন্সের উদ্দেশ্যে যেতে হবে। তাই আর সময় নষ্ট না করে আমরা আর কোথাও ব্রেক নেব না ঠিক করেছি, সোজা চলে যাব পিসার লিনিং টাওয়ার দেখতে। আমরা এখন টাস্কেনি অঞ্চলের উপর দিয়ে যাচ্ছি। পুরো ল্যান্ডস্কেপের একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চারিদিকে রোলিং হিলস আর সরু সরু লম্বা লম্বা কিছু গাছ, যেগুলো একমাত্র এই টাস্কেনি এরিয়ারই বৈশিষ্ট্য। এছাড়া কিছু ফ্ল্যাটেন্ড হেডওয়ালা অ্যাকাশিয়া টাইপের গাছ, আমি জানি না এর নাম সত্যিই অ্যাকাশিয়া কিনা, কিন্তু অনেকটা ওদের মতনই লাগছে। কিন্তু ল্যান্ডস্কেপটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট, খুব সুন্দর, প্রচণ্ড মনোরম পরিবেশ, চারিদিক সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছে। এই টাস্কেনি অঞ্চলটা ভীষণ ফেমাস ফর ভিনিয়ার্ড। এখানে প্রচুর ওয়াইনের বড় বড় ভিনিয়ার্ড রয়েছে, আর এইখানে খুব ভালো কাল্টিভেশন হয় গ্রেপসের। এই সময়টা ঠিক গ্রেপসের টাইম নয়, তাই আমরা আর আমাদের আইটিনারিতে এবারে ভিনিয়ার্ডকে স্থান দিইনি। আমরা এখন চলে যাচ্ছি পিসার দিকে। এইখানে পার্কিং করে আমরা এখন দেখতে যাব লিনিং টাওয়ার অফ পিসা। আরে চোখের সামনেই! কতদিনের স্বপ্ন ছিল যে লিনিং টাওয়ার অফ পিসা দেখব। আর ছোটবেলা ওই অষ্টম আশ্চর্য জেনারেল নলেজের বইতে পিসার লিনিং টাওয়ার, কোন টাওয়ার বেঁকে আছে? পিসার লিনিং টাওয়ার। কত ডিগ্রি বেঁকে আছে? 4.5 ডিগ্রি। এগুলো পড়ে পড়ে মুখস্থ করা হয়েছিল ছোটবেলা, সেটা আজকে দেখতে পাচ্ছি সচক্ষে। এটা আমাদের কাছে কতটা যে আনন্দের ব্যাপার বলে বোঝানো খুব মুশকিল। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us high. লিনিং টাওয়ার অফ পিসার সামনে প্রচুর মেলা বসে গেছে। এটা মনে হয় রোজ দিনই থাকে। অনেকটা ঢং ঢং দেখে মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ার কোনো মনুমেন্টের সামনে যেরকম হয়। ও বাবা, কি গ্র্যান্ড! ওয়াও, অসাধারণ! এটা ক্যাথেড্রাল। ওয়াও! হ্যাঁ, এইখানে বলে রাখা দরকার, এই লিনিং টাওয়ার অফ পিসা এটার কিন্তু এন্ট্রিটা ফ্রি, কিন্তু যদি উপরে যেতে হয় তাহলে কিন্তু এর এন্ট্রি ফি আছে। এই লিনিং টাওয়ার অফ পিসার লোকজন বলে এখানকার মাটিটা নাকি প্রচণ্ড মাসি, প্রচণ্ড নরম জমি, সেই জন্য এই স্থাপত্যকলাগুলো একটু বেঁকে গেছে। ইভেন এইটাও দেখো একটু বেঁকা লাগছে, তাই না সৌরভ?
না এটা ঠিক আছে, না এটাও বেকা, এটাকে বাকি দেবো। এটাও বেকা, ওইটা তো সাংঘাতিক বেকা। ওটাকে একটু ঠেলে দিয়ে আসি। চলো ঠেলে দেখো যদি ওটাকে সোজা করা যায়। আমি দেখবো ঠেলে, দেখবো ঠেলে দিতে পারি কি না, ঠেলে সোজা করতে পারি কি না। আমরা আর মিউজিয়ামে ঢুকবো না, যেহেতু অলরেডি সন্ধে হয়ে এসছে, আমাদের ফ্লোরেন্সের দিকে যেতে হবে। সেই জন্য আমরা লিলিং টাওয়ারটাকে একটু সোজা করতে পারি কিনা দেখে একটু ফটো টটো তুলে ফ্লোরেন্সের দিকে যাব। তুমি কি জানো লিনিং টাওয়ারটা কেন ফেমাস? না, বেঁকে আছে বলে? বেঁকে আছে বলে ফেমাস? তাহলে ওর ওপর থেকে বল ফেলেছিল। ও হ্যাঁ, ছোটবেলা পড়েছিলাম, গ্যালিলিও দাদু। গ্যালিলিও দাদু ওপর থেকে বল ফেলেছিল। হ্যাঁ, একটু বলো ব্যাপারটা। অ্যারিস্টটল দাদু আগে বল ফেলেনি। ও, অ্যারিস্টটল দাদুর বক্তব্য, হ্যাঁ, যদি দুটো মাসের বল হয়, যেটা ছোট বল সেটা আস্তে পড়বে, যেটা বড় বল সেটা জোরে পড়বে। ও গ্র্যাভিটি বড় বলটাকে জোরে টানবে। ওকে। কিন্তু গ্যালিলিও ইকুয়েশন সলভ করে বলেছিল না, দুটো বলেরই সেম জোরে পড়বে। সেটাকে প্রমাণ করার জন্য বিশাল সায়েন্টিফিকদের মারপিট শুরু হয়েছিল। ও তখন গ্যালিলিও দাদু হ্যাঁ, এটার উপরে চেপেছিলেন, চেপে উনি ওপর থেকে দুটো বল ছুঁড়েছিলেন, একটি ছোট ও। একটি বড়, দিয়ে দেখিয়েছিলেন যে দুটো একসাথেই পড়ছে। তাতে করে সবাই গ্যালিলিও দাদুকে পুরস্কার দিয়েছিলেন। ও আচ্ছা, কিন্তু আমার মনে হয় একটা লোহার বল আর একটা ফেদার, দুটোর মাস তো ডিফারেন্ট। দুটোকে যদি ফেলে দেওয়া হয় তাহলে তো ফেদারটা ধীরে ধীরে পড়বে, সেটার ব্যাখ্যা কি দেবে? সেটার ব্যাখ্যা হচ্ছে যে ওটা উইন্ড রেজিস্ট্যান্সের জন্য ফেদারটা ধীরে পড়বে, নট বিকজ অফ দ্য মাস। ভেরি দুটো গুড, যদি ভ্যাকুয়ামের মধ্যে পড়ে, দুটো সেম ভেলোসিটিতে পড়বে। ভেরি গুড। তোমার মনে আছে ছোটবেলাকার প্রশ্ন উত্তর? এগুলো মনে হয় ক্লাস 5-এ পড়ায় না? হ্যাঁ, শুনেও ভালো লাগলো। হুম। এবার চলো আমরা দুজনে মিলে ঠেলি যদি এটাকে সোজা করা যায়। এই লিনিং টাওয়ারের হাইট 55.86 মিটার গ্রাউন্ড লেভেল থেকে, আর এইটা 12th সেঞ্চুরিতে এইটা কনস্ট্রাকশন করা হয়। কিন্তু যেহেতু এর গ্রাউন্ডটা বেশ সফট, সেহেতু এটা কখনোই সোজা হয়ে দাঁড়ায়নি, সবসময় একটা টিল্টেড হয়ে দাঁড়িয়েছিল। 1990-তে এর টিল্টটা হয়ে যায় 5.5 ডিগ্রি। তারপর অনেক ইঞ্জিনিয়ার্সরা এর পেছনে তাদের নিরলস পরিশ্রম করে এইটা 93 থেকে 2001-এর মধ্যে 3.97 ডিগ্রি টিল্ট করে দেয়। এখন এটা অ্যারাউন্ড 4 ডিগ্রি টিল্টেড। তো সায়েন্টিস্টদের ধারণা এইরকম আরও 200 বছর থাকবে, তারপর কি হবে ভগবান জানে। এটা হয়তো আরও মানে এর অ্যাক্সিসটা আরও বেশি বেন্ড হয়ে যেতে পারে। তো ভালো হয়েছে আমরা আমাদের জীবিতকালে এই লিনিং টাওয়ার অফ পিসাকে দেখে ফেলেছি। 200 বছর পরের জেনারেশনরা কি দেখতে পাবে কি না পাবে বলা খুব মুশকিল। এর পাশেই রয়েছে ক্যাথেড্রাল, তার পাশে আরেকটা ডোমের মতো রয়েছে, সেটাও কিন্তু আমার কাইন্ড অফ টিল্টেডই লাগছে। যে যাই বলুক, আমার কিন্তু এটা টিল্ট মনে হচ্ছে। এর ভেতরে মিউজিয়াম রয়েছে। মিউজিয়াম দেখতে গেলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের প্রাইস অ্যারাউন্ড $17 ভুল বললাম, 17 ইউরো থেকে 20 ইউরোর মধ্যে। সবাই চেষ্টা করছে কিভাবে এই টিলটাকে কমিয়ে দেওয়া যায়, দিয়ে স্ট্রেট করার চেষ্টা করছে সবাই। লিনিং টাওয়ার অফ পিসার উপরেও যাওয়ার প্রভিশন আছে, কিন্তু তার জন্য $20 টিকিট। আর আমরা ভেবেছিলাম যাব, কিন্তু কোনো লিফট নেই।
251 স্টেপস আছে, ওই 251 স্টেপস গোল গোল করে ঘুরে ঘুরে উপরে নিয়ে যাচ্ছে। এই বুড়ো হাড়ে এখন অত সিঁড়ি ভাঙার আর ক্ষমতা নেই। আর একই সন্ধে হয়ে এসছে, আমরা তাই একটু ক্যাথেড্রালটা তাড়াতাড়ি ঘুরে নেব। ক্যাথেড্রালটা ফ্রিতেই আছে, ওইটা ঘুরে আমরা ফ্লোরেন্সের দিকে যাব। আমরা যেটা দেখছি এখন, এইটা পিসার ক্যাথেড্রাল, এটা ওদের চার্চ একটা, আর এর অপোজিটে আরেকটা ডোম শেপ স্ট্রাকচার আছে। সেটা হচ্ছে পিসার ব্যাপটিস্ট্রি, সেটা হচ্ছে পিসার ব্যাপটিস্ট্রি। ক্যাথেড্রাল দেখালাম, এরপর সামনে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিসার ব্যাপটিস্ট্রি। এখানে খ্রিশ্চান বাচ্চাদেরকে খ্রিশ্চানিটিতে ছোটোবেলায় দীক্ষিত করার জন্য এই জায়গাতে আনা হয়, আর সেখানে তাদের মাথায় হোলি ওয়াটার ঢেলে তাদেরকে বিশুদ্ধিকরণ করে খ্রিশ্চানিটিতে দীক্ষিত করা হয়। ক্যাথেড্রাল ঢোকার জন্য আমরা টিকিট নিয়েছি, এবার আমরা ক্যাথেড্রাল দেখতেই যাব। এই ক্যাথেড্রালের চারিদিকে সেই পুরনো দিনের পেন্টিংস রয়েছে, সিলিংয়েও সেই বড় বড় পেন্টিংস। সামনেই প্রভু জেসাসের একটা ছবি। জায়গাটিতে অসাধারণ এক শান্তি বিরাজ করছে। পিসা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। এখন ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 6:30। চারিদিক অন্ধকার হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। আমরা সোজা চলে যাব ফ্লোরেন্সে। কালকে আমাদের ডে ট্রিপে থাকবে পুরো ফ্লোরেন্স ঘোরা। আর ফ্লোরেন্স ঘোরা বলতে তো তোমরা বুঝতেই পারছো, সেই ডেভিডের সেই ভাস্কর্য যা মাইকেল অ্যাঞ্জেলো বানিয়েছে, এই সব নিয়ে আসবো আমরা পরের এপিসোডে। আজকের মতো তাহলে
এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সঙ্গে থাকো আমাদের এই ইউরোপ ট্রিপে।